মানচিত্রে যদি আমরা ভারত ও ইরানকে দেখি, মনে হবে দুটো আলাদা ভূখণ্ড, মাঝখানে পাহাড়, মরুভূমির দূরত্ব। কিন্তু ইতিহাসের দিকে তাকালে এক আশ্চর্য সত্যি চোখে পড়ে। ভাষা, কবিতা, শিল্প, পড়াশুনো, এমনকি আমাদের প্রতিদিনের কথাবার্তার মধ্যেও ভারত আর পারস্য, যা আজকের দিনে ইরান, এই দুই দেশের সম্পর্ক যেন হাজার বছরের এক দীর্ঘ সংলাপ। প্রখ্যাত ইতিহাসবিদ রিচার্ড ফ্রয়ে একবার লিখেছিলেন, ভারত ও ইরানের সংস্কৃতির যোগাযোগ ইউরেশিয়ার ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ সভ্যতাগুলির মধ্যে একটা তৈরি করেছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও এই সম্পর্কে উল্লেখ করেছেন, পার্সি ভাষা ভারতের বিভিন্ন ভাষাকে গভীরভাবে প্রভাবিত করেছে, এতটাই যে সেটা আমাদের ভাষার স্বাভাবিক অংশ হয়ে গেছে। আজ আমরা সেই দীর্ঘ ইতিহাসের গল্প শুনব, প্রাচীন আর্য যুগ থেকে শুরু করে মুঘল দরবার পর্যন্ত, আর সেখান থেকে আজকের আমাদের বাংলা ও হিন্দি ভাষা মধ্যে প্রভাব পর্যন্ত। ইতিহাসে ভারত পারস্য সম্পর্কের শুরু অনেক প্রাচীনকালে। ভাষাবিদরা দেখিয়েছেন, ভারত ও পারস্যের প্রাচীন জনগোষ্ঠী একসময়ে একই সংস্কৃতি ও ভাষাগত পরিবারের অংশ ছিল, যাকে বলা হয় ইন্দো ইরানিয়ান ট্র্যাডিশন। এই কারণে সংস্কৃত আর প্রাচীন পার্সি ভাষার মধ্যে আশ্চর্য মিল দেখা যায়। উদাহরণস্বরূপ, সংস্কৃতে আর্য শব্দের পার্সি রূপ আইরিয়া, সংস্কৃতে মিত্র, পার্সিতে মিত্রা, সংস্কৃতে দেবা, পার্সিতে দৈবা। ভারতের ঋগ্বেদ এবং ইরানের আভেস্তা, এই দুই প্রাচীন ধর্মগ্রন্থে অনেক দেবতা, আচার এবং ধারণার মিল পাওয়া যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন, এই মিল প্রমাণ করে যে ভারত ও ইরানের পূর্বপুরুষেরা একসময়ে মধ্য এশিয়া এক বৃহত্তর সংস্কৃতির পরিসরে বাস করতেন। এমনকি ইরান নামটির অর্থ হলো আর্যদের দেশ, আর প্রাচীন ভারতকে বলা হতো আর্যাবর্ত। দুটি আলাদা ভূখণ্ড, কিন্তু একটা প্রাচীন কমন স্মৃতি। খ্রিস্টপূর্ব 700 শতকে প্রথম ঐতিহাসিক সংযোগ দেখা যায়। পারস্যর আখেমেনিড সম্রাট দারিয়াস প্রথম সিন্ধু উপত্যকার কিছু অঞ্চল দখল করেন। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস লিখেছেন, পারস্য সাম্রাজ্যের মধ্যে ভারতীয় প্রদেশগুলো ছিল সবচেয়ে ধনী অঞ্চলগুলির একটা। সেখান থেকে সোনা এবং সম্পদের বিপুল রাজস্ব আসত। কিন্তু শুধু রাজনীতি নয়, প্রশাসনিক ধারণাতেও এর প্রভাব দেখা যায়। মৌর্য সম্রাট অশোকের শিলালিপির মধ্যে অনেক ইতিহাসবিদ পারস্য সাম্রাজ্যে শাসন পদ্ধতির প্রভাব খুঁজে পান। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে প্রায় 1000 বছর ধরে ভারত ও পারস্যের মধ্যে বাণিজ্য চলতে থাকে। দুটি প্রধান পথ ছিল, সিল্ক রুট এবং পারস্য উপসাগরের সমুদ্রপথ। ভারত রপ্তানি করত মশলা, বস্ত্র, রত্ন, হাতি ইত্যাদি। পার্সিয়া থেকে আসত ঘোড়া, ধাতব শিল্প, কাঁচ এবং বিভিন্ন বিলাসবহুল দ্রব্য। এই সময় থেকে দুই সভ্যতার শিল্পকলায় পারস্পরিক প্রভাব দেখা যায়। ভারত পারস্য সম্পর্ক শুধু বাণিজ্য ও রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল একটা বিশাল ইন্টেলেকচুয়াল এবং সাহিত্যিক জগৎ। এই জগতের মধ্যে 3 জন বিশেষ ব্যক্তিত্ব, তাদের উদাহরণ রাখলাম। প্রথমেই আসেন ফিরদৌসী, যার লেখা শাহনামা পারস্যের জাতীয় মহাকাব্য। এই গ্রন্থে তিনি পারস্যের প্রাচীন ইতিহাস, বীরত্ব এবং মিথকে রক্ষা করেছেন। মধ্যযুগে ভারতের অনেক রাজদরবারে এই গ্রন্থ পড়া হতো এবং এর গল্প ভারতীয় শিল্প ও সাহিত্য দুটোতেই তার প্রভাব ফেলে। তারপরে আসেন ওমর খৈয়াম। তিনি ছিলেন একাধারে কবি, গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। তার রুবায়াত শুধু কবিতা নয়, জীবন, সময় এবং অস্তিত্ব নিয়ে এক গভীর দার্শনিক চিন্তা। তার চিন্তা পারস্য থেকে ভারত পর্যন্ত
এক বিশাল অঞ্চল জুড়ে তার প্রভাব ফেলেছে। তৃতীয় ব্যক্তি হলেন আমির খসরু। ইনি ছিলেন মধ্যযুগের ভারতের এক বিখ্যাত সুফি সাধক, কবি এবং সঙ্গীতজ্ঞ। তাকে টুত-ই-হিন্দ বা ভারতের তোতা পাখি বলা হতো। তিনি কাওয়ালি গানের জনক। ইন্দো পার্সিয়ান সংস্কৃতির মেলবন্ধনে তার অবদান অনন্য। নিজামুদ্দিন আউলিয়ার প্রিয় শিষ্য হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। 1300 শতাব্দীতে যখন দিল্লি সুলতানেটের সূচনা হয়, তখন পারস্য সংস্কৃতি ভারতে নতুন শক্তি নিয়ে প্রবেশ করে। পারস্য ভাষা হয়ে ওঠে প্রশাসন ও সাহিত্য জগতে প্রধান ভাষা। ইতিহাসবিদ মুজাফফর আলম লিখেছেন, ভারতে পার্সি ভাষা ছিল ক্ষমতা ও পরিশীলিত সংস্কৃতির ভাষা। কাশ্মীর থেকে বাংলা পর্যন্ত রাজদরবারে পার্সি ভাষায় ইতিহাস, কবিতা এবং সাহিত্য রচিত হতে থাকে। পার্সি ভাষাভাষী দরবার স্থানীয় জনগণের ভাষার মেলবন্ধন থেকে তৈরি হলো এক নতুন ভাষা, যাকে বলা হতো রেখতা। এই রেখতা থেকেই পরে জন্ম নিল উর্দু এবং আধুনিক হিন্দি। এটি ছিল একেবারে প্রকৃত অর্থে একটি ভারত পারস্য ভাষা। মুঘল যুগে এই সাংস্কৃতিক সংমিশ্রণ চূড়ান্ত রূপ পায়। সম্রাট আকবর সংস্কৃত গ্রন্থগুলিকে পার্সি ভাষায় অনুবাদ করার জন্য বিশেষ অনুবাদ কেন্দ্র স্থাপন করেন। মহাভারতের পার্সি অনুবাদের নাম ছিল রাজমনামা। ভাবুন একবার, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাব্য অত যুগ আগে পার্সি ভাষায় অনুবাদ হয়েছে। এ যেন দুই সভ্যতার গভীর আলাপ। মুঘল স্থপতিতেও এই সংমিশ্রণ দেখা যায়। পারস্য থেকে আসে গম্বুজ, চারবাগ বাগান, সমমিতি, ক্যালিগ্রাফি। ভারতীয় স্থাপত্য থেকে আসে পদ্মের নকশা, ছত্রি, পাথরের সূক্ষ্ম কারুকার্য। এই মিলন থেকেই তৈরি হয় হুমায়ুনের সমাধি, ফতেপুর সিক্রি এবং তাজমহল। আজ আমরা অজান্তেই অনেক পার্সি শব্দ ব্যবহার করি, যেমন দুনিয়া, জমি, রং, বাজার, খানা। বাংলা ভাষাতেও এর প্রভাব স্পষ্ট। অর্থাৎ পার্সি ভাষা অনেক যুগ ধরে আমাদের ভাষার ভিতরে মিশে আছে। এক সময়ে ভারতেই ছিল পার্সি সাহিত্যের অন্যতম বড় কেন্দ্র। দিল্লি, লাহোর, কাশ্মীর এই সব শহরে অনেক পার্সি কবি জন্ম নিয়েছিলেন। কিছু ইতিহাসবিদ বলেন, একটা সময়ে ভারতে এত পার্সি সাহিত্য রচিত হয়েছিল যা ইরানেও হয়নি তখন। পার্সিয়ান সুফি দর্শন এবং ভারতের ভক্তি আন্দোলনের মধ্যেও আশ্চর্য মিল দেখা যায়। এই দুই ধারায় জোর দেয় ভালোবাসার, ভক্তি সঙ্গীত এবং ঈশ্বরের ব্যক্তিগত অনুভূতির উপরে। এই মিল থেকেই ভারতীয় সমাজে এক বিশেষ ধর্মীয় সংস্কৃতি তৈরি হয়। জওহরলাল নেহরু বলেছিলেন, পার্সি ভাষা ভারতীয় ভাষা ও সংস্কৃতিকে এতটাই গভীরভাবে প্রভাবিত করেছে যে তা এখন আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। ইতিহাস অনেক সময়ে সভ্যতাকে আলাদা আলাদা করে দেখায়, ভারত, পারস্য, হিন্দু, মুসলিম, কিন্তু আসলে ইতিহাস এর থেকে অনেক বেশি জটিল এবং অনেক বেশি সুন্দর। হাজার হাজার বছর ধরে ভারত ও পারস্য একে অপরকে প্রভাবিত করেছে। সংস্কৃতি, মহাকাব্য পার্সিতে অনুদিত হয়েছে, পার্সি কবিতা লেখা হয়েছে ভারতের মাটিতে। নতুন ভাষার জন্ম হয়েছে এই মিলন থেকে। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, কোনো সভ্যতা কখনো একা বড় হয় না। সভ্যতা বড় হয় সংলাপের মাধ্যমে, আর ভারত ও পারস্যের সেই সংলাপ চলছে প্রায় 3000 বছর ধরে। আজকের দিনের উত্তাল ইরানকে দেখে ভারত ও পারস্যের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানান। আমি ডক্টর নিবেদিতা গাঙ্গুলি। দেখা হবে অন্য কোনো দিন ইতিহাসের অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।